অনেক সময় আমরা যেভাবে জীবনযাপন করছি বা যতটুকু সঞ্চয় করছি সেখানেই থেমে থাকি। কিন্তু একটু ভেবে দেখবেন পরিকল্পনা করলে আপনি হয়তোবা একই আয়ের মধ্যে আরো ভালোভাবে চলতে পারেন বা আরো ভালোভাবে বেঁচে থাকা সম্ভব। কোথায় খরচ করতে হবে আর কোথায় খরচ থামাতে হবে এই বিষয়গুলো যদি আপনি আর একটু ভালোভাবে বোঝার চেষ্টা করেন, দেখবেন আপনার যে ইনকাম সেই একই ইনকামের মধ্যে আপনি যেভাবে আছেন বা যেভাবে এখন জীবন চালাচ্ছেন তার থেকেও আরো ভালোভাবে বাঁচা সম্ভব, আরো সুন্দরভাবে জীবনযাপন করা সম্ভব, কিংবা ভবিষ্যতের জন্য আরো একটু বেশি সঞ্চয় করে নিজেদের নিরাপত্তাগুলো আরো সুন্দরভাবে নিশ্চিত করতে পারেন। তাই আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব কিভাবে 15,000 টাকায় সংসার চালিয়ে যেভাবে আছেন তার চেয়েও আরো কিভাবে বেশি ভালো করে ভালোভাবে বাঁচতে পারেন এবং বেশি করে যে যতটুকু সঞ্চয় করছেন তার থেকেও আরেকটু বেশি সঞ্চয় করা যায়। এছাড়াও যাদের প্রতিদিনের হাজিরা অনুযায়ী ইনকাম তারা কিভাবে সুন্দরভাবে ঢাকা শহরে থেকেও কিছু টাকা সঞ্চয় করেও গ্রামের বড় বড় ঋণের বোঝা থেকে মুক্তি পাবেন। সো হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কি অবস্থা, কেমন আছেন সবাই? আশা করছি যে যেখান থেকে আজকের ভিডিওটি দেখছেন সকলে খুব ভালো আছেন। বাংলাদেশের ছোট্ট নগরী আর আমার একান্ত প্রিয় প্রাণের শহর বরিশাল থেকে বলছি। নতুন আরো একটি সুন্দর দিনের সাথে শুরু করছি আজকের ব্লগটি। আর পুরো ব্লগটি জুড়ে থাকতে পারেন আমার সাথে, আই হোপ আপনাদের ভালো লাগবে। আজিজুর রহমান আইডি থেকে একটা ভাই বা আপু আমাকে কমেন্ট করে বলেছিলেন, আসসালামু আলাইকুম আপু, আপনার ভিডিওগুলো অনেক সুন্দর হয়। আমার আয় 31,000 টাকা, চারজনের সংসার, বাসা ভাড়া সব বিল সহ 13,000 টাকা, আর বড় বাচ্চার পড়ার খরচ বাবদ 3,000 টাকা। বাকি 15,000 টাকার মধ্যে আমাকে একটা বাজেট প্ল্যান দাও, কত খরচ করে কতটুকু জমা রাখা সম্ভব, প্লিজ 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 আপু। এছাড়াও বান্না হালদার আইডি থেকে একটা দিদি আমাকে বা বোনও আমাকে কমেন্ট করে বলেছিলেন, দিদি নমস্কার, আমি তোমার বরিশালের ছোট একটা বোন, বর্তমানে ঢাকায় থাকি। আমার বর সেলুনের কাজ করে, রোজের টাকা রোজ পায়, তার নির্দিষ্ট কোনো বেতন নেই, কোনোদিন হাজিরা পায় 500, কোনোদিন 1,000, এরকম কাজের উপর নির্ভর। তো আমার কোনো টাকাই জমা থাকে না, সব খরচ হয়ে যায়, কি করব? তার সাথে একটা ছেলেও আছে, আর দেশে শ্বশুরবাড়ি টাকা দিয়ে সপ্তাহে কিস্তি 1,500 টাকা বড় আর কি ঋণ আছে। এবার তুমি উপায় বলে দাও প্লিজ দিদি। তো এই দুইটা কমেন্টের উত্তর নিয়ে কিন্তু দুইটা বাজেট প্ল্যান নিয়ে আজকের ভিডিওটি সাজিয়েছি। আসলে আমরা যারা ইনকাম করি, একটা ভালো অ্যামাউন্ট ইনকাম করি বা মাস শেষে একটা স্যালারি পাই, তারা কিন্তু সুন্দরভাবে মোটামুটি পরিকল্পনা করে গোছাতে পারি। কিন্তু যাদের প্রতিদিনের আয়, প্রতিদিন ইনকাম, তাদের কিন্তু তাদের জন্য জমানো টাকা মানে টাকা জমানোটা একটু কষ্টকর, এবং সেই সাথে যদি বড় ঋণের বোঝা থাকে তাহলে কিন্তু সেটা আরো একটু বেশি কষ্ট। ইনকাম যদি বেশিও হয় তাহলেও দেখবেন প্রতিদিন যদি ইনকাম থাকে সেই টাকাটা কিন্তু আমরা মানে আমাদের এলোমেলো হয়ে যায়। আর যদি একটা মাস শেষে একটা বড় অ্যামাউন্টের টাকা পাওয়া যায় সেটা কিন্তু আসলে সুন্দরভাবে পরিকল্পনা করে বাজেট করে একসাথে বাজার করা যায়, একসাথে বিভিন্ন খাতে টাকা আসলে আলাদা আলাদা ভাবে জমা করে রাখা যায়। তবে যারা প্রতিদিন ইনকাম করে, মানে আজকে 1,000 বা কালকে 500 বা পরশুদিন কোনো টাকাই ইনকাম হলো না, তাদের জন্য কিন্তু আসলে বেশি টাকা ইনকাম করলেও দেখা যায় কি টাকাগুলো এলোমেলো হয়ে যায়। তখন কিন্তু সুন্দরভাবে একটা পরিকল্পনা মাফিক যে বিভিন্ন খাতের জন্য টাকা আলাদা করে রাখা বা সুন্দরভাবে গুছিয়ে রাখা, ওই জিনিসটা কিন্তু হয় না। তবে আপনি যদি একটু একটু হিসাব করে চলেন বুদ্ধি খাটিয়ে, তাহলে কিন্তু সবকিছুই সম্ভব। আপনার ইনকাম প্রতিদিনের হোক বা মাসিক হোক, কম হোক বেশি হোক, সেই টাকার মধ্যেই কিন্তু আপনি সুন্দরভাবে পরিকল্পনা করে চলতে পারেন। তবে এর জন্য আপনাকে প্রতিদিনের বুদ্ধিগুলো সুন্দরভাবে খাটাতে হবে। তো যাই হোক, আসলে কথা বলতে বলতে রান্নাগুলো শেষ করলাম, এই বাজেটগুলো দিব। তবে তার আগে বলি, গত ভিডিওতে আপনারা লাইক দিতে কিপটামি করেন, এই কথা বলাতে কিন্তু লাইকের পরিমাণটা অনেক ভালো এসেছিল, এবং ইউটিউব হচ্ছে আমার ভালোবাসার একটা জায়গা, যার জন্য আপনাদের লাইক পেলে বা আপনাদের কমেন্ট পেলে কিন্তু আমি ভিডিও দেওয়ার জন্য যে আমার উৎসাহ উদ্দীপনা কাজ করার যে একটা অনুপ্রেরণা, এগুলো কিন্তু বেড়ে যায়। তার জন্য আপনাদের কাছে আবার অনুরোধ থাকবে, প্লিজ আগের ভিডিওর মতো আপনারা এই ভিডিওতেও একটু মনে করে লাইকটা দিয়ে তারপর বাকি ভিডিওটুকু কন্টিনিউ করবেন, এবং যারা অলরেডি এই কাজটা করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। এছাড়াও আমার অনেক প্রিয় প্রিয় আপুরা এত সুন্দর কমেন্ট করেন, তাদের জন্য তো অনেক অনেক ভালোবাসা রইলো আমার মনের অন্তঃস্থল থেকে। তারাও আমার ভিডিওর কোনো অংশ ভালো লেগে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির পাশে থেকে যেতে পারেন। তো এরপর হচ্ছে আমি চলে আসি বাজেটে। আজিজুর রহমান আইডি থেকে এক ভাই বা আপু আমাকে কমেন্ট করে বলেছিলেন তার ইনকাম আর কি 31,000 টাকা। তো তার বাসা ভাড়া এবং অন্যান্য যে বিল, মানে বিদ্যুৎ বিল, গ্যাস বিল সব বাবদ আর কি তার 13,000 টাকা খরচ হয়, আর বাচ্চার পড়াশোনার জন্য 3,000 টাকা খরচ হয়। তো তাদের সংসারে হচ্ছে 4 জন ফ্যামিলি মেম্বার। তো হয়তোবা হাজবেন্ড ওয়াইফ এবং 2 জন আর কি বাচ্চা। তো সেই বাবদ তার প্রতি মাসে যে ফিক্সড আর কি খরচটা, যেটা বাসা ভাড়া, বিল এবং বাচ্চার খরচ বাবদ আর কি 16,000 টাকা তাকে খরচ করাই লাগে। তার এই খরচটা কিন্তু একদম ফিক্সড, এটা থেকে আর কমানোর উপায় নেই।
তো তার এই 16,000 টাকা খরচ করার পর তিনি বলছিলেন যে 15,000 টাকা বাজেটে সে কতটা টাকা জমাতে পারবেন এবং কতটা কি খরচ করে জমানো সম্ভব। তো আমি বলি আসলে আপনার যে ইনকাম বেশ মোটামুটি ভালোই ইনকাম, এই ইনকামে কিন্তু আপনি খেয়ে পরে সুন্দরভাবে সংসারটা চালাতে পারেন এবং ভবিষ্যতের জন্য কিন্তু বড় একটা অ্যামাউন্টের টাকা আপনি জমা করে রাখতে পারেন। তো সেই বাজেটটা আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো আপনি যেটা করবেন 15,000 টাকার মধ্যে 5,000 টাকা আপনি আগেই সরিয়ে রাখবেন। 5,000 টাকা একদম মনে করবেন আপনার এটাও একটা ফিক্সড খরচ। এটা যেমন একটা ফিক্সড খরচ, মনে করবেন এই 5,000 টাকাও কিন্তু আপনার একটা ফিক্সড খরচ এবং খরচের খাতে এই 5,000 টাকার আপনি একটা ডিপিএস করবেন এবং মাসের শুরুতেই কিন্তু আপনি এই 5,000 টাকা একদম ডিপিএস এ জমা দিয়ে দেবেন। মনে করবেন এটাও আপনার একটা ফিক্সড খরচ। বাকি যে 10,000 টাকা আপনার হাতে থাকবে এইটা দিয়ে কিন্তু আপনি সারা মাসের সংসার খরচ এবং আনুষঙ্গিক সব খরচ হিসেব করবেন। তো আমি আপনার বাজেটটা এখন 10,000 টাকা ধরে নিলাম। তাহলে হচ্ছে আপনার যেটা হয় আপনি খাবার খরচ মানে শুকনো বাজারের জন্য আপনি 3,000 থেকে 3500 টাকায় খরচটা করবেন। এবার 3,000 থেকে 3500 টাকার মধ্যে আপনি আটা, বাচ্চাদের জন্য নুডলস, পাস্তা, নাস্তার যত আইটেম সেটাও কিন্তু এই 3500 টাকার মধ্যেই কিনবেন। এবং আপনি কিন্তু আমার অনেক ভিডিও আছে, আমার মনে হয় আপনি আমার অনেক ভিডিওই দেখেছেন। তো আপনি আমার ভিডিওগুলো খেয়াল করলে দেখবেন আমরা কত কম টাকায় শুকনো বাজার বা মুদিখানার বাজার করি। তো তাহলে কিন্তু আপনি অনেকটা আইডিয়া পেয়ে যাবেন এবং প্রথম মাসে হয়তো বা 3500 লাগলেও পরবর্তী মাসে আপনি দেখবেন 3200-3300 টাকায়ও কিন্তু আপনার সুন্দরভাবে বাজারটা হয়ে যাবে। তো ওই ভিডিওগুলো দেখে আশা করি আইডিয়া নিতে পারবেন। তারপর হচ্ছে মাছ কিনবেন 2,000 টাকার, মাংস কিনবেন 1500 টাকার। তো মাছ মাংসেরও কিন্তু অনেক ভিডিও আমার চ্যানেলে আছে। আপনি সুন্দরভাবে মাসের শুরুতেই একদম পুরো মাসের মাছ এবং মাংস 2,000 এবং 3500 টাকার কিনে আনবেন এবং ডিম এবং দুধের জন্য বাচ্চাদের 1,000 টাকা রাখবেন। এবার অনেকেই বলতে পারেন যে 1,000 টাকায় ডিম দুধের কি হবে। কারণ আপনি যদি এখানে 3 কুড়ি 600 টাকার ডিম কিনেন, 400 টাকার দুধ কিনবেন। প্রতিদিন যে দুধ খেতে হবে এমন না, হয়তো বা একদিন বাদে একদিন দুধ দিলেন বা আপনি হাফ লিটার হলেও প্রতিদিন কিনলেন। তো সেইখানে কিন্তু আপনি 1,000 টাকার মধ্যে জিনিসটা ব্যালেন্স করবেন। হয়তো বা আপনি 50টা ডিম কিনলেন বা 2 কুড়ি ডিম কিনলেন, একটু বেশি দুধ কিনলেন, বা আপনি 3 কুড়ি ডিম কিনলেন, একটু বেশি দুধ কিনলেন, বা এইখান থেকে শুকনো বাজারের যে টাকাটা বাঁচে সেটা দিয়েও আপনি ডিম কিনতে পারেন এবং সেই ক্ষেত্রে এখানে বাজেটটা আরেকটু বাড়িয়ে নিতে পারেন। এখানে যে টাকাটা বাঁচে ওই টাকাটাই কিন্তু আপনি এখানে অ্যাড করে নিবেন। তো যাই হোক, এরপর হচ্ছে আপনি জরুরি প্রয়োজনে 1,000 টাকা রেখে দিবেন। ধরেন অতীত বিতীত থাকতে পারে, আবার ছোট বাচ্চা থাকলে তখন ওষুধ বিশুধ একটা খরচ লাগতে পারে। তো এর জন্য আপনি 1,000 টাকা রেখে দিবেন এবং এই 1,000 টাকা যদি আপনার খরচ না হয় তাহলে কিন্তু এই 1,000 টাকাও আপনি আলাদা করে, ওটা তো ডিপিএস এর জন্য জমাবেনই এবং আলাদা করে এই 1,000 টাকাও আপনি জমাবেন এবং এই 1,000 টাকা আপনি দেখবেন কোনো মাসে 500 টাকা জমালেন, কোনো মাসে 1,000 টাকা জমা থাকলো এবং সেটাও কিন্তু দেখবেন 12 মাসে গিয়ে আপনার একটা 5 থেকে 6,000 টাকা একটা বড় অ্যামাউন্ট হতে পারে এবং এই টাকাটা আপনি বাচ্চাদের পোশাক বা বাচ্চাদের ঘোরাফেরা বা বাচ্চাদের প্রয়োজনীয়, দেখা যায় জানুয়ারি মাসে ভর্তির একটা ব্যাপার থাকে বাচ্চাদের স্কুল কলেজে পড়া থাকলে আর কি, তো তখন এই টাকাটা খরচ করবেন। এরপর হচ্ছে আপনার হাত খরচ যদি লাগে, আমি জানি না ওই 31,000 টাকার মধ্যে আপনি আপনার হাত খরচ রেখেছেন কিনা। যদি বাহিরে নাস্তা না খান এবং ঘরের নাস্তা খান তাহলে এই 1,000 টাকায় আপনি আপনার হাত খরচ হয়ে যাওয়ার কথা। আর যদি হাত খরচের টাকা আপনি আলাদা হিসেব করে রাখেন সেক্ষেত্রে এই 1,000 টাকাও আপনি জমাতে পারেন। সেক্ষেত্রে আপনি এই 5,000 এর সাথে আরো 1,000 টাকা আলাদা করে বা এই 5,000 এর সাথে একসাথে জমা করে রাখবেন। তো এই ছিল আপনার জন্য আজকের ভিডিও। আসলে একটু হিসেব করলে, একটু পরিকল্পনা করলে দেখা যায় আমরা যে টাকায় চলি বা যে টাকায় চালাচ্ছি জীবনটা, সেই টাকায় কিন্তু আরো সুন্দরভাবে চলা যায় বা ভবিষ্যৎটা আরো সুন্দরভাবে গঠন করা যায়। এছাড়াও আপনি চেষ্টা করবেন আপনার বাসা ভাড়াটা কমানোর। বাসা ভাড়া আমি জানি না ঢাকা শহরে এর থেকে কমে বাসা ভাড়া আছে কিনা, হয়তো বা বাসা ভাড়া অনেক বেশি। তবে চেষ্টা করলে হয়তোবা এর থেকে কমেও বাসা ভাড়া পেতে পারেন। যদি সম্ভব হয় সেটা করলে হয়তোবা আরো কিছু টাকা জমাতে পারেন। তবে মধ্যবিত্ত একটা সংসারে 5 থেকে 6,000 টাকা প্রতি মাসে জমা করা এটাও কিন্তু চারটিখানি কথা না। আমার মনে হয় ঠিকভাবে যদি নিয়ম অনুসারে বা আপনি যদি সুশৃঙ্খলভাবে এই 5-6,000 টাকাও জমান তাতেও কিন্তু সেটা একসময় একটা বড় আকার চলে আসে। এই ছিল আজকের ভিডিও। আশা করছি আপনারা যারা বাজেট চাচ্ছেন তারা মানে তাদের জন্য অনেক অনেক শুভকামনা এবং শুভেচ্ছা। তারা সুন্দরভাবে পরিকল্পনা করে এর থেকেও সুন্দরভাবে চলার চেষ্টা করেন। আমার বাজেট ভালো না লাগলে নিজেদের মতো করে একটা বাজেট তৈরি করেন। তো যতটুকু আসলে আপনারা কমেন্ট সেকশনে জানান ততটুকুর উপর ভিত্তি করেই কিন্তু আমি একটা বাজেট দেই। তো সেই ক্ষেত্রে আপনার পরিবারের প্রত্যেকটা মেম্বারের কিন্তু চাহিদা আলাদা। তো কমেন্ট সেকশনে অতটুকু একটা কমেন্টে কিন্তু সবকিছু জানাও আমার পক্ষে সম্ভব হয় না। তো এর জন্য হয়তোবা আমার বাজেটটা পুরোপুরি আপনার পরিবারের বাজেট অনুযায়ী নাও মিলতে পারে। তো আপনারা এর জন্য একটু মানে 19-20 করে বা একটু অন্যরকম ভাবে করে এই ধরনের বাজেট করবেন। তো এই ধরনের বাজেট যদি মাসের শুরুতেই আপনারা করেন তাহলে দেখা যায় কি
যেভাবে আপনারা আর কি জীবনটা চালাচ্ছেন, হয়তোবা একটু পরিকল্পনা করে মাসের শুরুতে চললে আপনাদের জীবনটা আরো সুন্দর হতে পারে, আপনাদের জীবনটা আরো সুন্দরভাবে সাজানো গোছানো হতে পারে। এবং আপনাদের যে সঞ্চয়টা আজকে করছেন, হয়তোবা আপনি ৫ থেকে ৬ হাজার টাকা সঞ্চয় করছেন বা আপনি ৩-৪ হাজার টাকা সঞ্চয় করছেন, দেখা যায় কি আপনি যদি পরিকল্পনা করে চলেন, বাজেট মাফিক চলেন, তাহলে কিন্তু আপনি দেখবেন আরো বেশি হয়তোবা সঞ্চয় করতে পারছেন। আর আপনি যতটা সঞ্চয় করবেন, আপনার ভবিষ্যৎটা বা আপনার জীবন যাত্রাটা বা আপনার যে জীবন যাপন, সেটা কিন্তু আরো বেশি উন্নত হবে। আপনার যতটা, এটা কিন্তু আমার কথা না, এটা কিন্তু বড় বড় অর্থনীতিবিদদের কথা। আপনি যত সঞ্চয় করবেন আপনার জীবনযাত্রার মান তত উন্নত হবে। তো আপনি আজকে যে টাকা সঞ্চয় করছেন, আজকে ২,০০০ টাকা সঞ্চয় করছেন, আপনি একটু পরিকল্পনা করে দেখতে পারেন যে আপনি হয়তোবা পরবর্তী মাস থেকে এভাবে পরিকল্পনা করে যদি হিসেব করে খরচ করেন, বাজেট করে, তাহলে কিন্তু আপনি দেখবেন ৪,০০০ টাকাও জমাতে পারতেছেন। তা আপনি যখন ৪,০০০ টাকা জমাতে পারবেন বা আপনার জমাটা যখন একটু বাড়বে, তখন কিন্তু দেখবেন আপনার ভবিষ্যৎটা আরো সুন্দরভাবে আপনি চালাতে পারছেন এবং আপনার জীবনযাত্রার মান কিন্তু আরো বেশি উন্নত হচ্ছে। তো এইটাই আমি সবসময় আমার ভিডিওতে মেসেজ দেওয়ার চেষ্টা করি যে আপনারা বাজেট করেন, আপনি হিসাব করেন যে আমি ২,০০০ টাকার মধ্যেই এ মাসে মাছ খাবো, আমি ১,৫০০ টাকার মধ্যেই মাংস কিনে খাবো, পুরো মাস চালাবো, আমি ৩৫০০ টাকার মধ্যেই শুকনো বাজারটা করব। তো এইভাবে বাজেট করে হিসাব করেন যে আমি এই টাকার মধ্যেই চলবো, তাহলে দেখবেন আপনার যেটা আপনি খরচ করছেন আজকে, সেটা হয়তো বা আপনার পরবর্তী মাসে নাও লাগতে পারে। তো এইভাবে করেই কিন্তু আস্তে আস্তে নিজেদের সঞ্চয়টা বাড়াবেন, জীবনযাত্রার মান উন্নত করবেন। আজকে ২ টাকা সঞ্চয় করলে কালকে যখন একটা বড় অ্যামাউন্টের টাকা হবে, তখন কিন্তু দেখবেন আপনার ইনকামটা অটোমেটিক বেড়ে যাবে। আপনি আপনার জমানো টাকা আপনি একটা ব্যাংকে রাখেন, তখন কিন্তু আপনি আপনার ইনকাম আজকে ৩১,০০০ টাকা, আপনার ১,০০,০০০ টাকা যদি আপনার জমা হয়, তাহলে কিন্তু আপনার ইনকাম অটোমেটিক ৩২,০০০ টাকা হয়ে গেল। তো এইভাবেই আপনার ইনকাম কিন্তু জমা টাকার উপর ভিত্তি করে বাড়তে থাকবে। এবং আপনার যদি প্রমোশন হয় বা অফিসিয়াল ভাবে বাড়তে থাকে, সেটা তো আছেই। তো এইভাবে কিন্তু নিজেদের ইনকামটা আমরা জমা টাকার উপর ভিত্তি করে বাড়িয়ে এবং জীবনযাত্রার মান আরোটা উন্নত করতে পারি। এবং আমার মনে হয় আমার থেকে আপনাদের অভিজ্ঞতা আরো বেশি। আপনারা চাইলে কিন্তু আমার থেকে আরো সুন্দর করে নিজেদের মতো করে বাজেট পরিকল্পনা করতে পারেন। এর জন্য আপনাদের জন্য কিন্তু অনেক অনেক শুভকামনা রইলো এবং আপনারা চাইলে আমার বাজেটগুলোও ফলো করে দেখতে পারেন এবং চাইলে নিজেরা এর থেকে বা এর মতো করে, এর থেকে আরেকটু কাস্টমাইজ করে নিজেদের মতো করে পরিকল্পনা সাজাতে পারেন। আসলে আমি কিন্তু সবসময় বলি, একজনের সংসারের খরচ বা বাজেট আরেকজনের দিতে পারে না, কারণ প্রত্যেকটা পরিবারের চাহিদা কিন্তু আলাদা। তা আপনার পরিবারে কি কি চাহিদা সেটা কিন্তু সম্পূর্ণ আমি জানি না। হোক, আজকের ভিডিওটা যেহেতু অনেকটা বড় হয়ে গিয়েছে এবং আমি চেয়েছিলাম আজকে এক ভিডিওতে ২টা বাজেট দেওয়ার, তবে দেখা গেছে যে একটু কথা বলতে গেলেই কিন্তু আসলে ভিডিও বড় হয়ে যায়, আর ছোট একটা ভিডিওতে কিন্তু সবকিছু বুঝিয়ে বলা সম্ভবও হয় না। এই কারণে কিন্তু একটু কথা বলতেই হয়, আর কথা বলতে গেলে এই ভিডিও এত বড় হয়ে যায়, তখন কিন্তু আসলে সবাই খুব বিরক্ত হয়ে যায়। আজকে আমি ভেবেছিলাম যে বান্না হাইলালা আইডি থেকে যে দিদিটা কমেন্ট করেছে বা বোনটা কমেন্ট করেছে, তার ভিডিওটাও আজকে কিন্তু মেক করে রেখেছিলাম, ভেবেছিলাম এটার সাথে একসাথে অ্যাড করে দেবো, তবে সেটা কিন্তু আর সম্ভব হয়নি। দিদি, ডিটেলসে আমি আপনার ভিডিওটা পরবর্তী দিনে নিয়ে আসছি, আপনি একটু ধৈর্য ধরে আমার চ্যানেলটির সাথে থাকুন। আজকে কিন্তু এই ভিডিওটা বড় হয়ে যাওয়াতে আপনার ভিডিওর বা বাজেটটা কিন্তু দেওয়া সম্ভব হয়নি। পরবর্তী দিন আমি কিন্তু অবশ্যই আপনার বাজেটটা দিয়ে দেবো, তো আপনি একটু ধৈর্য ধরে আমার চ্যানেলটির সাথে থাকুন।